হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সেকেন্ড টেস্টের সলিউশন নিয়ে আমি চলে এসেছি। তোমাদের যে সেকেন্ড টেস্টটা হয়েছিল তার সলিউশন ভিডিও আজকে আমরা বানাবো। তো তোমরা যারা টেস্টটা দিয়েছো অলরেডি তারা অবশ্যই ভালো করে প্রত্যেকটা কোশ্চেনের আনসার একবার বুঝে নাও, যে কোশ্চেনগুলো বিশেষ করে তোমাদের ভুল হয়েছিল। যারা টেস্ট দাওনি বা যারা টেস্ট সিরিজ নাওনি তারা চাইলে টেস্ট সিরিজ নিতে পারো, আমাকে পার্সোনালি তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। টেস্ট সিরিজ শুধু নয়, আমি তোমাদেরকে যথেষ্ট গাইডেন্সও দিয়ে থাকি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, তো তোমরাও হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে পারো। ওকে, আর বাকি তোমরা কোশ্চেনগুলো পরপর দেখতে পারো, তোমাদের একটা আইডিয়া হবে যে কী ধরনের টেস্ট সিরিজ হয় বা কী ধরনের কোশ্চেন এই চ্যাপ্টারগুলো থেকে থাকতে পারে। যে কোশ্চেনগুলো আমি এখানে চুজ করেছি বা যে কোশ্চেনগুলো নিয়েছি সেই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নট অনলি ফর ইউর বোর্ড এক্সাম but also these questions will be very helpful for your competitive exam like JEE NEET. ওকে, তো চলো আমরা প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা ডিসকাস করি। কোশ্চেনটা কি দেখো একটু, বলছে দুটি একই প্রকারের ছোট বলের প্রত্যেকটিতে কিউ ইকুয়াল টু 10 মাইক্রোকুলম আধান আছে। বল দুটিকে 1 মিটার দীর্ঘ দুটি অন্তরিত সুতোর সাহায্যে ছাদের সিলিংয়ের একটি বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো। দেখা গেল সাম্যাবস্থায় সুতোটি 60 ডিগ্রি কোণে আনত, তাহলে সুতোর টান নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো, আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, যে তোমরা যদি এই গ্রুপে জয়েন হতে চাও তাহলে এই নাম্বারটাতে তোমরা মেসেজ করো আমাকে 7551892726। ওকে, তারপর আমি বলে দেবো কি করতে হবে। ঠিক আছে, চলো দেখো কোশ্চেনটা কি বলছে, যে দুটি একই প্রকারের দুটি ছোট বলের প্রত্যেকটিতে কিউ ইকুয়াল টু 10 মাইক্রোকুলম আধান আছে, মানে এই দুটোই হচ্ছে 10 মাইক্রোকুলম 10 মাইক্রোকুলম থাকবে। আমি ডায়াগ্রামটা এখানে বানাই আলাদা করে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, চলো এরকম ধরো দুটো বল আছে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমি করিয়েছি আগে, যখন আমি পড়াচ্ছিলাম এই টপিকগুলো তখন কিন্তু আমি এই ধরনের কোয়েশ্চেন করিয়েছি, এমন নয় যে করাই। ঠিক আছে, তাহলে এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, মানে এটা 30 আমরা ভাগ করতে পারি মিড পয়েন্টটা থেকে। ওকে, এটা হচ্ছে মধ্যে ডিস্টেন্সটা যে অবস্থায় রিপিল হয়ে আছে, আধান কিউ ভর এম আমি ধরে নিলাম। ঠিক আছে, সুতোর দৈর্ঘ্য 1 মিটার, মানে এটা 1 মিটার গিভেন আছে। ওকে, তাহলে দেখো এখানে কি কি বল কাজ করবে, অ্যাকচুয়ালি এদিকে এমজি বল কাজ করবে, এদিকে সুতোর টান টি কাজ করবে। এখন টিটাও যদি আমরা দুটো ভাগে বিভক্ত করে নিই, দুটো উপাংশে ভাগ করে নিই, ভেবে দেখো এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে, তাহলে টি এর যে দুটো উপাংশ, এদিকে একটা হয়ে যাবে তোমার টি কস 30, তাই তো, আর এদিকে হয়ে যাবে টি সাইন 30। এখানে একটা মেন সমস্যা কি বলি তোমাকে, মেন সমস্যা হচ্ছে যে বস্তুর ভর এখানে কিন্তু গিভেন নেই, কাজে এই উপাংশটা দিয়ে কোনো কাজ হবে না। উপাংশটা এই বরাবর যে উপাংশটা রয়েছে সেই উপাংশটা দিয়ে কিন্তু কাজ হবে। ওকে, তার জন্য কি করতে হবে, দেখো টি কস 30 এই উপাংশটাকে এমজি বল দ্বারা প্রশমিত হবে, আর টি সাইন 30 এদিকে যে ইলেকট্রিক ফোর্স আছে সেই ইলেকট্রিক ফোর্স দ্বারা প্রশমিত হবে। তার মানে টি সাইন 30 ইকুয়াল টু এফই ইলেকট্রিক ফোর্স, এই দুটোকে যদি আমরা ইকুয়াল করি তাহলে এখান থেকে কিন্তু টি বেরিয়ে আসবে। তাহলে ইলেকট্রিক ফোর্স কত হবে না, এই দুটো আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, তাই জন্য আমাকে এই ডিস্টেন্সটা নির্ণয় করতে হবে, এই টোটাল ডিস্টেন্সটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এইটা, এই ডিস্টেন্সটা অলরেডি জানি, আর এই ডিস্টেন্সটা যদি আমি আর ধরে নিই আর, তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটা থেকে তোমরা কি পাবে, দেখো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাই তো, তাহলে সাইন 30 কিন্তু তোমরা পেয়ে যাবে, দেখো সাইন 30 কিন্তু পাবে লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে লম্ব হচ্ছে যে আর এবং অতিভুজ হচ্ছে যে 1, ভেবে দেখো অতিভুজ কত 1, লম্ব কত আর, তাহলে লম্ব বাই অতিভুজ সাইন 30 মান তোমরা জানো হাফ, তাহলে হাফ ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে আর। ওকে, তাহলে আর ইকুয়াল টু হাফ হয়ে গেলে তাহলে টোটাল ডিস্টেন্সটা 2r হয়ে যাবে, তাহলে 2r ইকুয়াল টু কত 1, কারণ টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার, তাহলে এই দুটোর মধ্যে টোটাল ডিস্টেন্স 1 মিটার, 1 মিটার দীর্ঘ সুতো। ঠিক আছে, আর এই টোটাল ডিস্টেন্সটা কিন্তু 1 মিটারই হচ্ছে। ওকে, তাহলে 1 মিটার যদি হয় তাহলে ফোর্সটা কত হবে বলো, ফোর্স হচ্ছে কিউ স্কোয়ার বাই মানে 1/4πε0 এই ইলেকট্রিক ফোর্সটা ইন্টু কিউ স্কোয়ার ডিভাইড বাই 1 স্কোয়ার হয়ে যাবে, কারণ ডিস্টেন্সটা 1 আছে, তাহলে কিউ স্কোয়ার ডিভাইড বাই 1 স্কোয়ার ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে টি সাইন 30, টি সাইন 30। তাহলে এখান থেকে দেখো আমরা টি পেয়ে যাবো, আধান বলা আছে 10 মাইক্রোকুলম। ওকে, তাহলে 1/4πε0 হচ্ছে 9 × 10⁻9, আর কিউ স্কোয়ার মানে হচ্ছে 10 × 10⁻6 তার হোল স্কোয়ার। ওকে, এইটা ইকুয়াল টু হয়ে যাবে টি সাইন 30 মানে টি/2 হয়ে যাবে, এখান থেকে টি পেয়ে যাবে, দুইটা এইদিকে চলে আসবে, তাহলে 9 × 2 18, 18 অনেকগুলো আছে, 9 × 2 18, তাহলে 18 ইন্টু দেখো 10⁻9 ইন্টু দেখো 10 × 10⁻6 মানে 10⁻5 তার হোল স্কোয়ার মানে 10⁻10 ইকুয়াল টু টি। ওকে, তাহলে দেখো 10⁻9 আছে 10⁻5
10 আছে, মানে 10⁻⁻1 মানে এটা হচ্ছে 1.8, তাহলে টি ইজ ইকুয়াল টু তোমার হয়ে যাবে 1.8 নিউটন। অপশন সি তোমাদের কারেক্ট হবে। ওকে, তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা কিন্তু অপশন সি কারেক্ট হবে। তাহলে এইভাবে তোমাকে কোয়েশ্চেনগুলোর আনসারগুলো করতে হবে, একটু ক্যালকুলেশন তো করতে হবে, যেগুলো ক্যালকুলেটিভ পার্ট রয়েছে, এমন নয় যে সব কোয়েশ্চেনই ওয়ান লাইনের কোয়েশ্চেন থাকবে, ওয়ান লাইনের কোয়েশ্চেনও থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ক্যালকুলেশন টাইপ কোয়েশ্চেনও থাকবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 20,000 ভোল্ট পার মিটার প্রাবল্যের একটি সুষম উলম্ব তড়িৎ ক্ষেত্র। উলম্ব তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখটা এই বরাবর আছে ই, এবং তার মান দেওয়া আছে কত 20,000 ভোল্ট পার মিটার। ওকে, প্রাবল্যের একটি সুষম উলম্ব তড়িৎ ক্ষেত্রের 9.6 × 10⁻16 কিলোগ্রাম ভর বিশিষ্ট একটি আহিত কণা সাম্যাবস্থায় আছে। তার মানে এখানে যদি একটা আহিত কণা থাকে সাম্যাবস্থায়, যার ভরটা দেওয়া আছে দিস, ভরটা যদি এম ধরি, তাহলে নিচের দিকে তার বল কাজ করবে mg, আর উপরের দিকে যদি কিউ আধান হয় তার উপরে ফোর্স যেটা কাজ করবে সেটা হচ্ছে QE। তাহলে সাম্যাবস্থায় অবশ্যই QE = mg হবে, তাই তো? দেখো এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু আমি করিয়েছিলাম ক্লাসে। কণাটির আধান এবং কণাটির উপর অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা, কণাটির আধান কি হওয়া উচিত, পজিটিভ হওয়া উচিত, তবে তো ফোর্সটা উপরের দিকে কাজ করবে, ইলেকট্রিক ফোর্স যেদিকে হবে। তাহলে প্রথমত হচ্ছে যে এর আধান পজিটিভ আধান হবে। ওকে, এবং সেই পজিটিভ আধানের জন্য কতগুলো ইলেকট্রন হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কিউটা নির্ণয় করি, আর একটা ইলেকট্রন আধান তো আমরা জানি, তাহলে সেখান থেকে কতগুলো ইলেকট্রন আমরা পেয়ে যাবো। বা তোমরা ডাইরেক্ট কিউ ইকুয়াল টু এনই বসিয়ে দিতে পারো, যদি এন সংখ্যক ইলেকট্রন হয় তাহলে আমরা জানি কোয়ান্টাইজেশন অনুযায়ী যে কিউ ইকুয়াল টু এনই হয় ইন্টু ই ইকুয়াল টু এমজি, তাহলে ডাইরেক্ট আমরা এন এখান থেকে বের করতে পারি। তাহলে এন ইকুয়াল টু কত হবে দেখো, mg ডিভাইড বাই এনই। কিন্তু যেহেতু কিউটাও আলাদা করে চেয়েছে, তাহলে প্রথমে কিউ বের করাই ভালো, প্রথমে কিউ বের করাই ভালো। যদি শুধু এন চাইতো তাহলে ডাইরেক্ট এন বের করে দিতাম, তাহলে প্রথমে কিউটা বের করলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে mg/e। ওকে, তাহলে দেখো ভর দেওয়া আছে কত 9.6 × 10⁻16, 9.6 × 10⁻16 ভর দেওয়া আছে। জি এর মানটা আমরা কি করবো বলো, 10ই ধরে নিই নাকি, পরে দেখা যাবে, অ্যাপ্রক্সিমেটলি আনসার বের করে নেব। তাহলে ই কত, ই হচ্ছে 20,000, মানে 2 × আমরা বলতে পারি 10⁴। ওকে, তাহলে দেখো 2 এটা হচ্ছে তোমার 4.8 হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে হচ্ছে 4.8 হয়ে গেল, আর এই পাশে দেখো 10⁴ যদি উপরে যায় -4, তাহলে 16 × 4 = 20, 20 থেকে 1 যদি বাদ দিয়ে দাও 10⁻−19 কুলম্ব। তাহলে এটা সিম্পল বোঝা যাচ্ছে যে ইলেকট্রনের আধানের 3 গুণ আছে, মানে 3টে ইলেকট্রন হবে, তাই তো? তাহলে 4.8 × 10⁻−19 কুলম্ব এবং 3টে ইলেকট্রন, ডাইরেক্ট বোঝা যাচ্ছে কিউ সমান এনই, করতেও পারো নাও করতে পারো, যেহেতু ইলেকট্রনের সংখ্যা খুব কম, ডাইরেক্ট বোঝা যাচ্ছে কতগুলো ইলেকট্রন থাকা উচিত। ওকে, তাহলে এইভাবে কিন্তু তোমরা এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারবে। যদি এই ধরনের কোয়েশ্চেন, যতগুলো কোয়েশ্চেন আছে দেখবে টেস্ট সিরিজে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমি অলরেডি ক্লাসে করেছি। এই কোয়েশ্চেনটি হয়তো করাইনি, কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আমরা কিন্তু অলরেডি করেছি। নেক্সট দেখো কি বলছে না, 0.1 মিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে কার্যকর বল হচ্ছে যে এফ। ঠিক আছে, এই বলটা এফ দেওয়া আছে, 0.1 মিটার দূরত্বে দুটো হচ্ছে যে বিন্দু আধান। এখন বিন্দু আধানগুলির পরিবর্তে ওই স্থানে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি গোলক রাখা হলো। গোলক দুটিতে বিন্দু আধান দুটির সমান আধান আছে, গোলক দুটির কেন্দ্রবিন্দুর দূরত্ব বলা আছে 0.1 মিটার, মানে সেম। তাহলে কার্যকর বল কি হবে, একই হবে, বিকর্ষণ পাবে নাকি হ্রাস পাবে নাকি একই থাকবে? দেখো যেহেতু আমাকে এখানে বলছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি গোলক, তাই তো? তাহলে এখানে আমরা বলতে পারি যে চার্জ সিমেট্রি থেকে বলতে পারি যে এই যে চার্জ সেন্টার হবে না, সেই চার্জ সেন্টারগুলো কিন্তু দেখো এখানেই হবে, চার্জ সেন্টারগুলো যেগুলো হবে সেগুলো কিন্তু এই জায়গাতেই হবে। তাহলে চার্জ সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স হবে আর দুটো বিন্দু আধানের সঙ্গে সমতুল্য সেই ডিস্টেন্স হবে, আর যেহেতু আধানগুলো একই থাকছে তাহলে ফোর্সটাও কিন্তু একই থাকবে, তার মানে অপশন সি উইল বি কারেক্ট। ওকে, চলো নেক্সট এই কোশ্চেনটা একটু ক্যালকুলেশন করতে হবে। এই কোশ্চেনটা আমি করিয়েছিলাম ক্লাসে, দেখো AIEEE 2004-এ পড়েছি, ওখানেও বলেছিলাম ক্লাসে, ইংলিশ ভার্সনে ছিল যখন করিয়েছিলাম, আচ্ছা বাংলা ট্রান্সলেটও ছিল। তাহলে একটি বর্গক্ষেত্রের 4টি কোণায় প্রতিটি -q আধানের 4টি আধান রাখা আছে, ওখানে হয়তো +q করেছিলাম, ব্যাপারে কি? এবং বর্গক্ষেত্রের কেন্দ্রে একটি আধান q রাখা হলো, যদি আধানগুলি সাম্যাবস্থায় থাকে তবে q এর মান কত হবে? তাই তো, একটা বর্গক্ষেত্র যদি আমরা ধরি, ভেবে দেখো, ভেরি সিম্পল কোয়েশ্চেন, কিন্তু তোমাকে একটু বুঝতে হবে। বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে আমরা আধানগুলো নিয়েছি -q করে, -q, সেন্টারে আধান রয়েছে কত, +q। ওকে, তাহলে কি বলছি, সাম্যাবস্থায় থাকলে কিউর মান কত? সাম্যাবস্থায় মানে কি, এই যে q এর উপরে যে নেট ফোর্স সেটা 0 হবে। তাহলে নেট ফোর্সটা আমরা কিভাবে নির্ণয় করবো দেখো, মনে করো এই -q এই +q এর উপরে কোন দিকে ফোর্স দেবে বলো, -q এই +q এর উপরে যেটা ফোর্স দেবে সেটা হচ্ছে যে এই দিকে,
আর এই মাইনাস কিউ এই কিউর উপরে এইদিকেই ফোর্স দেবে। তাহলে এই 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 অব্দি যে ফোর্সটা হবে দেখো, কারণ ডিস্টেন্সটা তো সেম, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি তাহলে ডিস্টেন্সটা হয়ে যাবে a/√2। আমি যেহেতু ডিস্টেন্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ডিস্টেন্সগুলো সমান হবে, আমি এক্স ধরছি। তাহলে ভেবে দেখো এই দুটোর মধ্যে যা ফোর্স হবে এই দুটোর মধ্যে তাই ফোর্স হবে। তাহলে এই দুটোর মধ্যে যদি এফ ফোর্স হয়, এই দুটোর মধ্যে যদি এফ ফোর্স হয়, তাহলে এই বরাবর যে আলটিমেটলি ফাইনাল যে ফোর্সটা হবে সেটা কিন্তু 2F ফোর্স হবে। সিমিলারলি তুমি দেখো আচ্ছা এখানে অ্যাট্রাকটিভ ফোর্স হবে, দুটোই মাইনাস কিউ আছে না, সবগুলোই মাইনাস কিউ আধান এবং বর্গক্ষেত্রের কেন্দ্রে একটি কিউ আধান, যদি আধানগুলি সাম্যাবস্থা থাকে তবে কিউর মান কত হবে। আচ্ছা এইখানে প্রবলেমটা হচ্ছে যদি তুমি এইটার উপরে ফোর্স নির্ণয় করো, দেখো জিরো ডাইরেক্ট পেয়ে যাচ্ছে, তাহলে তোমরা স্মল কিউর মান পাবে না। ওকে, কারণ দেখো এটা তো স্বাভাবিক, যদি একটা সিস্টেম সাম্যাবস্থায় থাকে তাহলে প্রত্যেকটা আধানের উপর প্রযুক্ত বল কিন্তু শূন্য হওয়া উচিত, প্রত্যেকটা আধানের উপর শূন্য হওয়া উচিত বল। তাহলে আমাকে কি করতে হবে দেখো, আমি যদি স্মল কিউর মান জানতে চাই তাহলে স্মল কিউর উপরে ফোর্স নির্ণয় করলে হবে না, কোনো একটা কর্নারের যে আধান রয়েছে তার উপরে আমাকে ফোর্স নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কি করবো, একটু জাস্ট চেঞ্জ করবো স্ট্র্যাটেজিটাকে, কারণ ওইটা তো সব কেটে যাবে ফোর্সগুলো, তাহলে সব ফোর্সগুলো যদি কেটে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা মানটা কি করে নির্ণয় করতে পারবে না স্বাভাবিকভাবে। তাহলে মনে করো যদি আমি বলি যে এইখানেও মাইনাস কিউ আছে, এখানেও মাইনাস কিউ আছে, এখানেও মাইনাস কিউ আছে, এখানেও মাইনাস কিউ আছে, আর এখানে আছে স্মল কিউ, তাহলে আমরা এক কাজ করি, কোনো একটা পার্টিকুলার কর্নারে যে আধান রয়েছে না তার উপর ফোর্সটা নির্ণয় করি, তাহলে তার উপরও নেট ফোর্স জিরো হবে। তাহলে দেখো এই কর্নারে যে আধানটা রয়েছে মাইনাস কিউ, এর উপরে কত কত ফোর্স হবে। প্রথমত হচ্ছে এই 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 দুটো আধান, দেখো দুটো আধান, প্রথমে বলি আমি এই লাইন বরাবর পরে যাচ্ছি, তুমি বলে এই মাইনাস কিউ এর উপরে ফোর্স দিবে এইদিকে, এই মাইনাস কিউ এর উপরে ফোর্স দিবে এইদিকে, ভেবে দেখো রিপালসিভ ফোর্স দিবে সেম ডাইরেকশন, ওই মাইনাস কিউ ফোর্স দিবে এইদিকে। প্রথমে এই দুটো ফোর্স নির্ণয় করে নাও, এইদিকে পরে করছি, যে এই মাইনাস কিউ একে ফোর্স দেবে এদিকে রিপালসিভ, এই মাইনাস কিউ একে ফোর্স দেবে এদিকে রিপালসিভ। ওকে, এই ডিসটেন্সটা যদি আমাদের এক্স হয়, এই ডিসটেন্স যদি এক্স হয়, এই ডিসটেন্স যদি এক্স হয়, এই ডিসটেন্স যদি এক্স হয়, তাহলে এই টোটাল ডিসটেন্সটা কত হয় আমরা জানি √2x, আর এইখান থেকে এই অবধি যে ডিসটেন্সটা হবে কত হবে বলো, x/√2। ওকে, তাহলে দেখো এইবারে আমি এই মাইনাস কিউর উপর নেট ফোর্স নির্ণয় করছি, তাহলে আরো কিন্তু দুটো আধান অলরেডি আছে, এক্সিস্ট করছে, তাহলে এই আধানটা একে এইদিকে ফোর্স দেবে, এফ সেম ফোর্স হবে, ভেবে দেখো কেন সেম ফোর্স হবে, আধান সমান ডিসটেন্স সমান, একে এদিকে ফোর্স দেবে এফ। এবার এই দুটোর যে রেজাল্টেন্ট হবে, ভেবে দেখো এই দুটোর যে রেজাল্টেন্ট হবে সেটা তো এই বরাবরই হবে, তাহলে সেটা কত হবে, এই দুটো পরস্পর সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে, মানে √2f হয়ে গেল। তার মানে এই ডায়াগোনাল বরাবর এই আধান এবং এই আধানের জন্য যে নেট ফোর্স সেটা কিন্তু এই বরাবর √2f হয়ে গেল। বাকি দুটো আধান আছে, তাহলে দেখো এই স্মল কিউ এর উপরে কোন দিকে ফোর্স দিবে, এই তো পজিটিভ, তাহলে এই দিকে একটা ফোর্স হবে, আর এই মাইনাস কিউ এর উপরে এই দিকেই ফোর্স দেবে। তাহলে এই যে মাইনাস কিউ যে এই স্মল কিউ যে ফোর্সটা দিচ্ছে, ভালো করে বুঝে, স্মল কিউ একে যে ফোর্সটা দিচ্ছে সেটা হবে কি অ্যাট্রাকটিভ ফোর্স এইদিকে, তাহলে সেটাকে আমি স্মল এফ বললাম। আর ক্যাপিটাল কিউ যে ফোর্সটা এইদিকে দিচ্ছে রিপালসিভ ফোর্স হবে, তাকে আমি এফ ড্যাশ বলছি। তাহলে নেট ফোর্স কত হবে বলো, √2f প্লাস এফ ড্যাশ মাইনাস স্মল এফ। তিনটে ফোর্স আছে, এই তিনটে ফোর্সের যোগফল শূন্য হবে, একটা তো অপোজিটই আছে, তার মানে এই দুটোর যোগফলকে একে ক্যান্সেল করতে হবে, তবে কি হবে এই আধানটার উপর নেট ফোর্স জিরো হবে। তাহলে দেখো যদি আমরা সেভাবে বলি তাহলে এফ ড্যাশ প্লাস √2f ইকুয়াল টু হওয়া উচিত কি স্মল এফ। এবারে মানগুলো আমরা বসাবো একে, এফ ড্যাশ মানে কি দেখো এই দুটো আধানের উপরে ফোর্স, তাহলে কিউ স্কোয়ার, ক্যাপিটাল কিউ স্কোয়ার আপন ডিস্টেন্স কত না, ডিস্টেন্স হচ্ছে √2x তার স্কোয়ার, মানে 2x স্কোয়ার হয়ে গেল, 2x স্কোয়ার হবে 1/4 লেখার দরকার নেই, কেটে যাবে বোথ সাইডে, প্লাস দেখো √2 ইন্টু এফ এর ভ্যালু কত বলো, সিম্পল কিউ স্কোয়ার আপন এক্স স্কোয়ার, কত হবে কিউ স্কোয়ার আপন এক্স স্কোয়ার ইকুয়াল টু, ভেবে দেখো স্মল এফ মানে কি শুধুমাত্র এই আধানটার এই আধানটা, তার মানে কিউ কিউ, তাই তো ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স কত x/√2 তার হোল স্কোয়ার, মানে x²/2, তাহলে 2টাকে আমি উপরে লিখলাম। এইবার দেখো পুরো এক্সপ্রেশনটা থেকে কিউ² বাই x² আমি বলতে পারি বাদ দিতে পারি, ভেবে দেখো তাহলে কিউ/x² যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত হবে কিউ/2 প্লাস √2q/1 ইকুয়াল টু 2 ইন্টু স্মল কিউ, ভেবে দেখো 2 ইন্টু স্মল কিউ। তাহলে এখান থেকে আমরা স্মল কিউ ইকুয়াল নির্ণয় করবো, 2টাকে এদিকে নিয়ে আসো, তাহলে স্মল কিউ ইকুয়াল টু কত হবে না q/4 প্লাস √2/2 ইন্টু কিউ, তাই তো। আমরা যদি স্মল কিউটাকে ক্যাপিটাল কিউটাকে কমন নিয়ে নিই
তাহলে কি হবে, তাহলে হবে 1/4 ইন্টু √2/2 ইন্টু কিউ। তাহলে দেখো এটা কোনটার সঙ্গে সমান হচ্ছে, আচ্ছা এখানে কিউ/4 যদি আমরা কমন নিই, তাই তো অ্যাডজাস্ট করো সমীকরণটাকে, তাহলে স্মল কিউ ইকুয়াল টু, দেখো যদি আমি এখান থেকে কিউ/4 কমন নিই, তাহলে এখানে 4 দিয়ে গুণ হবে, তাহলে কিউ/4 ইন্টু তখন কত হয়ে যাবে 1 প্লাস এখানে 4 দিয়ে গুণ হলে 4√2/2, তাহলে এটা হয়ে যাবে 4√2/2, মানে একটা 2 কেটে যাবে, তাহলে 1 প্লাস 2√2, তাই তো, তাহলে কিউ/4 ইন্টু 1 প্লাস 2√2, দেখো 1 প্লাস 2√2, তার মানে অপশন বি উইল বি কারেক্ট। বুঝতে পারলে তো, স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করতে হবে, অঙ্কটা একটু টাফ তো হবেই, কারণ অল ইন্ডিয়া লেভেলে যেই মেন লেভেলের কোয়েশ্চেন পড়েছে, কিন্তু আগে তো AIEEE মানে যেই মেন হতো, এখন যেই মেন যেটা সেটা আগে AIEEE হতো, ঠিক আছে। তাহলে দেখো আমি যেটা বলতে চাইছিলাম যে তোমাকে বুঝতে হবে যে ইকুইলিব্রিয়ামে আছে মানে কিন্তু প্রত্যেকটা আধানের উপরে নেট ফোর্স 0 হবে, এর উপরও নেট ফোর্স 0 হবে, কিন্তু এর উপরে নেট ফোর্স 0 বের করতে গেলে তুমি স্মল কিউর মান পাবে না, কারণ এর উপরে তো নেট ফোর্স তুমি এমনি দেখতে পাচ্ছ সব কেটে যাবে, ডিস্টেন্সগুলো সব সেম ডিস্টেন্স আছে না, কিন্তু যেহেতু প্রত্যেকটা আধানের উপরে নেট ফোর্স 0 হবে, তাহলে কর্নারের উপরে যে কোনো একটা আধানের উপরে নেট ফোর্স আমরা 0 করে কিন্তু স্মল কিউর মান বের করতে পারি চাইলে। ওকে, তাহলে এইভাবে কিন্তু এই কোয়েশ্চেনটা তোমরা করতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, সিম্পল কোয়েশ্চেন একদম ওয়ান লাইনার। দেখো যেমন একটা টেস্টে যেমন ওয়ান লাইনার কোয়েশ্চেন থাকবে, তেমন কিন্তু বড় কোয়েশ্চেনও থাকবে, প্রবলেমসও থাকবে। দেখো একটি সুষম তড়িৎ ক্ষেত্রকে যেসব বলরেখা দ্বারা প্রদর্শিত করা হয় তারা কি, সুষম তড়িৎ ক্ষেত্র যদি হয়, আমি বারবার বলেছিলাম যে সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে বলরেখাগুলো কি হয়, পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়, তাহলে অবশ্যই অপশন এ উইল বি কারেক্ট। নেক্সট দেখো 31 কি বলছে, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি, বিচ্ছিন্ন ধনাত্মক আধানের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে যদি একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান আমাদের ক্ষেত্রে থাকে, তাহলে সেই ধনাত্মক আধানটা থেকে কি হবে, এরা সবসময় এরকম ভাবে বহির্মুখী হবে, এরকম ভাবে বহির্মুখী হবে, তাহলে কোনটা হবে বলো, লম্ব হবে বহির্মুখী, অপশন সি, অবশ্যই লম্ব হবে। এর বলরেখার বৈশিষ্ট্যের সময় সব বলেছি। নেক্সট দেখো অনলাইনের কোশ্চেন, ওই জন্য একসঙ্গে দিয়ে দিয়েছি, বলছি যে একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের বলগুলো কি হবে, তাহলে লম্ব হবে অন্তর্মুখী হবে, ওটা যদি বহির্মুখী হয় অপশন ডি হবে। তড়িৎ প্রাবল্যের একক দেখো তোমরা জানো, ই ইকুয়াল টু এক্সপ্রেশন কি ছিল বলো, F/n, তাহলে একক কি হবে F/c, F/q, ই ইকুয়াল টু কি ছিল বলো, ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন ই ইকুয়াল টু F/q, তাই না, তাহলে নিউটন পার কুলম হবে, নিউটন পার কুলম মানে হচ্ছে অপশন সি। তারপর দেখো কিছু সংখ্যক বলরেখা বাম দিক থেকে ডান দিকে অভিসারী হয় বলছে, বাম দিক থেকে ডান দিকে অভিসারী, অভিসারী বলছে, অপসারী না সরি অভিসারী বলছে, অভিসারী মানে কিরকম, এরকম একটা বিন্দুতে যে মিলবে বাম দিক থেকে ডান দিকে, তাহলে দেখো তাহলে কোন অপশনটা কারেক্ট, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি কোথায় হবে, এইদিকে বেশি হবে, কারণ এইদিকে ডেনসিটি বেশি, দেখো এইদিকে বেশি হবে এইদিকে তুলনায়, তার মানে ডান দিকে বেশি হবে, ডান দিকে বেশি হবে, অপশন বি। নিম্নলিখিত রাশিটির মধ্যে কোনটি তড়িৎ আধানের একক, তড়িৎ আধানের একক কুলম, অপশন এ, ভেরি সিম্পল কোয়েশ্চেন। বিভিন্ন এককের নিম্নলিখিত সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক, কোনটি সঠিক বলো, জুলের সঙ্গে কি কুলম ভোল্টের কোনো সম্পর্ক আছে, জুলের সঙ্গে কি কুলম ভোল্টের কোনো সম্পর্ক আছে, জুলের সঙ্গে কি, দেখো কোয়েশ্চেন হচ্ছে ডাব্লিউ, এখানে ভোল্টের একটু কনসেপ্ট চলে এসেছে যদিও, তবে আমি বলে দিচ্ছি। দেখো দেখো ভি এর এক্সপ্রেশন কি, ডাব্লিউ আপন কিউ, ওকে, ডাব্লিউ আপন কিউ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু বলো কিউভি, কিউভি, তাহলে ডাব্লিউ মানে কি জুল, এটা হচ্ছে যে কুলম, এটা হচ্ছে যে ভি, তাহলে জুল ইকুয়াল টু কুলম ভি, অপশন এ উইল বি কারেক্ট, ঠিক আছে, বুঝা যাচ্ছে। নেক্সট দেখো একটা নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে একটি পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হলো, ফলে কি হবে, একটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি সমপরিমাণ ঋণাত্মক আধান, এখানে একটা মাইনাস কিউ আছে, এখানে একটা মাইনাস কিউ আছে, একটি পরাবৈদ্যুতিক ফলক এখানে প্রবেশ করানো হয়েছে, তাহলে আধান দুটির মধ্যে কার্যকর বল হ্রাস পেল, ফলকটি উত্তপ্ত হলো, কোনটা হবে বলো, কোনটা হবে বলো, আমরা জানি অলরেডি যে এফ মিডিয়ামে যে কোনো ফোর্স যদি হয় সেটা এয়ার মিডিয়ামে যা ফোর্স ছিল তার 1/k হবে, তার মানে হ্রাস পাবে, তার মানে কোনটা হবে, কার্যকর বল হ্রাস পাবে, অপশন এ। নেক্সট বলছি Q1 আধান একটি আধান অপর একটি Q2 আধানের উপর বল প্রয়োগ করে, ঠিক আছে, এখানে একটা Q1 আধান আছে, এখানে একটা Q2 আধান আছে, বল প্রয়োগ করে তৃতীয় একটি আধান Q3 কে এদের কাছে আনা হলো, মানে এটা, তাহলে Q2 এর উপর Q1 দ্বারা প্রযুক্ত বল, এদের মধ্যে যে বল ছিল সেটা কোনো ডিস্টার্ব হবে কিনা, এটা শুধুমাত্র এই দুটো আধানের উপর নির্ভর করে, থার্ড আধানটা আছে কিনা তার উপর নির্ভর করে না, সুপারপজিশন প্রিন্সিপাল এটা মেন অ্যাজাম্পশন ছিল, আমি অলরেডি বলেছি। তার মানে কি দেখো এখানে একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 39, কোশ্চেন নাম্বার 39 দেখো একটু, কোশ্চেন নাম্বার 39 কি বলছে, কোশ্চেন নাম্বার 39 কি বলছে, চিত্রানুযায়ী ABCD একটা বর্গক্ষেত্র রয়েছে যার চারটি কোণায় অবস্থিত
আধান রয়েছে 2q -2q +q, তাহলে কেন্দ্রে যে +q আধান রয়েছে তার উপরে প্রযুক্ত বল, ঠিক আছে, সেই বলটার অভিমুখ আমরা নির্ণয় করবো। দেখো আমরা ডায়াগ্রামটা এঁকে নিয়ে ডায়াগ্রামটা এঁকে নিই। তাহলে দেখো চারটা আধান আছে +q, দেখো +2q, আর কি আছে -2q, আর কি আছে +q, ঠিক আছে। সেন্টারে একটা আধান আছে কে +q, তাহলে +q এর উপর প্রযুক্ত বল, তাই তো। তাহলে দেখো +q এর উপর কে কে বল প্রয়োগ করবে, প্রথমে দেখো এইদিকে যে +2q আছে এর উপরে বল প্রয়োগ করবে এইদিকে, এদিকে যে -2q আছে এইদিকেই বল করবে। দুটোর জন্য ফোর্সের মানটা সমান হবে, কারণ এই ডিস্টেন্স গুলো সমান আছে, তাই দুটোর যে লব্ধি আলটিমেটলি এইদিকে কাজ করবে। এবার দেখো এই +q কে কি করবে, এইদিকে রিপালশন করবে, আর এই +q কি করবে, এইদিকে রিপালশন করবে। তাহলে এই দুটো +q এর জন্য যা হবে সেটা 0 হয়ে যাবে। এই দুটো +q এর জন্য দেখো 0, কারণ দেখো এই +q এইদিকে ফোর্স কাজ করবে, এই +q এইদিকে ফোর্স দেবে, কিন্তু এই -2q এইদিকে টানবে, আবার এই +2q এইদিকেই ফোর্স দেবে, মানে এই কর্ণ বরাবর হবে, ওডি কর্ণ বরাবর, ওডি তো নেই, তাহলে বিডি হবে, এটা বি এর ডি, তাহলে বিডি কর্ণ বরাবর, অপশন বি ইজ কারেক্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন, জাস্ট ডাইরেকশনটা তোমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে, ক্যালকুলেশন ছিল না কিছু বিশেষ। তারপর দেখো নেক্সট কোশ্চেন 40 বলছে এ বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর প্রত্যেকটিতে কিউ পরিমাণ আধান রাখা হলো, অপর একটি আধান ক্যাপিটাল কিউ এমনভাবে রাখা হলো যেন প্রতিটি আধান থেকে তার দূরত্ব হয় সমান, ক্যাপিটাল কিউ আধানের উপর যে বল অনুভব করে তা হলো। তাহলে দেখো যদি মনে করো আমরা এরকম একটা ত্রিভুজ নিই, প্রত্যেকটা কৌণিক বিন্দুতে কিউ কিউ আধান আছে, আর এখানে একটা সেম ডিস্টেন্স, মানে এখান থেকে যা ডিস্টেন্স হবে, এখান থেকে যা ডিস্টেন্স হবে, এখান থেকে তার ডিস্টেন্স হবে, এইখানে একটা আমাদের ক্যাপিটাল কিউ আধান রয়েছে। তাহলে দেখো এর উপরে ফোর্স কি হবে ভালো করে বুঝি, সিমেট্রি চার্জ ডিস্ট্রিবিউশন কিন্তু। তাহলে স্মল কিউ এর উপরে কোন দিকে ফোর্স কাজ করাবে বলো, এর উপরে এইদিকে, এই কিউ কোন দিকে কাজ করাবে এইদিকে, এই স্মল কিউ কোন দিকে কাজ করাবে এর উপরে এইদিকে। তাহলে এই তিনটে যে ফোর্স আছে এই ফোর্সের যে লব্ধি 0 হবে, কারণ কি এই দুটো সমপরিমাণ ফোর্স, তার এদিকে নেট ফোর্সটা এইদিকে হবে, আর একটা ফোর্স এর সঙ্গে ব্যালেন্স করবে, তাহলে এখানে নেট ফোর্সটা 0 হয়ে যাবে। সবসময় জানবে যদি সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন থাকে না, তাহলে তার সেন্টারে সবসময় ফোর্সটা 0 হয়। ওকে, তাহলে এখানে হবে অপশন ডি। এটা সিম্পল কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, অনেকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, জাস্ট দেখেই বোঝা যাবে। নেক্সট দেখো বলছি দুটি বিন্দু আধান +4q এবং +q এর মধ্যে ব্যবধান 30 সেন্টিমিটার, তাই দুটো আধান রয়েছে, একটা হচ্ছে +4q আর একটা কত বলছে q, দুটোর মধ্যে ব্যবধান কত রয়েছে না, দুটোর মধ্যে যে ব্যবধান সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। কত ব্যবধান রয়েছে 30 সেন্টিমিটার, ক্লিয়ার। বলছি তাদের সংযোগকারী রেখা যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0, তার তড়িৎ প্রাবল্যের মাঝখানে কোনো একটা জায়গায় 0 হবে, কারণ এইদিকে প্লাস আছে এদিকে প্লাস আছে, তাহলে এখানে কোনো একটা জায়গায় 0 হবে তড়িৎ প্রাবল্য। তাহলে মনে করো এই পয়েন্টটাতে 0, তাহলে এইখান থেকে যদি কোন আধানটা থেকে বলবো 4q থেকে নাকি q থেকে, যে কোনো একটা থেকেই বলি, আমি 4q থেকে মনে করো x ডিস্টেন্সে বলছি, তাহলে q থেকে কত হবে 30 - x, সিম্পল বলো এইখানে এই যে ইলেকট্রিক ফিল্ড হবে এই 4q এর জন্য কত হবে 4q/x², সেটা সেম হওয়া উচিত এর জন্য ইলেকট্রিক ফিল্ডে, তবে তো 0 হবে এখানে, তাহলে সেটা কত হবে বলো q/30 - x তার হোল স্কয়ার। তাহলে এইটাকে যদি আমরা বর্গমূল করে দিই, দেখো এখানে আধানের যে ইউনিট ডিস্টেন্সে ইউনিট চেঞ্জ করার দরকার নেই, কারণ রেশিও হচ্ছে কেটে যাবে। তাহলে তুমি ভেবে দেখো কিউ কিউ তো কেটে গেল, এবার যদি স্কয়ার রুট করা হয় তাহলে 2/x ইকুয়াল টু হয়ে যাবে 1/30 - x। তাহলে কত হবে কোনাকুনি যদি গুণ করো, ভেরি সিম্পল ক্যালকুলেশন, দেখো 60 - 2x ইকুয়াল টু x, তাহলে 60 ইকুয়াল টু কত হবে 3x, তাহলে x ইকুয়াল হচ্ছে 20 সেন্টিমিটার, তাই তো 20 সেন্টিমিটার। দেখো তাহলে 4q আধান থেকে 20 সেন্টিমিটার ডিস্টেন্স, 4q আধান থেকে 20, মানে অপশন বি উইল বি কারেক্ট। ওকে, 42 নম্বর কোশ্চেন দেখো Q1 এবং Q2 আধানের জন্য বলরেখা চিত্রে দেখানো হলো Q1 ও Q2 আধানের চিহ্ন অর্থাৎ প্রকৃতি। তাহলে দেখো Q1 আধানের ক্ষেত্রে দেখো বলরেখাগুলো এন্টার করছে, তাহলে যে আধানে বলরেখাগুলো এরকম ভাবে এন্টার করছে দেখো, তার মানে নিশ্চয়ই এটা নেগেটিভ আধান। আর Q2 আধান না, হ্যাঁ Q2 আধানও এন্টার করছে, তাহলে Q2 আধানও এন্টার করছে, তাহলে এটাও কি হবে ঋণাত্মক, Q1 Q2 উভয় ঋণাত্মক হবে, অপশন এ এন্টার করছে মানে ঋণাত্মক হবে। 43 কোশ্চেন দেখো বি বাহু বিশিষ্ট ঘনকের শীর্ষবিন্দুগুলির প্রত্যেকটাতে কিউ আধান আছে, তাহলে ঘনকের কেন্দ্রবিন্দুতে আধান বন্টনের তড়িৎ প্রাবল্য 0 হবে। যখনই কোনো সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে, ঘনক মানে তো একটা সিমেট্রি অবজেক্ট, তাহলে এই প্রত্যেকটা কর্নার থেকে সেন্টারের যে ডিস্টেন্স হবে সেটা সেম হবে, তাহলে আধানগুলো সেম আছে, তাহলে অবশ্যই 0 হবে। ওকে, তো অপশন ডি উইল বি কারেক্ট।
নেক্সট দেখো, নেক্সট কি বলছি, ডি দূরত্বের ব্যবধানে +1 মাইক্রোকুলম, ডি দূরত্বের ব্যবধানে +1 মাইক্রোকুলম এবং +5 মাইক্রোকুলম আধান রয়েছে, +5 মাইক্রোকুলম আধান রয়েছে। বলছি তাদের উপর ক্রিয়াশীল বলের অনুপাত, মানে একজন আরেকজনের উপরে যে বলটা দেবে, তাহলে এ এর উপরে যে বলটা দেবে সেটাও এফ, এ এর উপরে যেটা বলটা দেবে সেটাও এফ, অপোজিট কিন্তু ইকুয়াল ফোর্স হবে, নিউটনস থার্ড ল। তাহলে কি হবে, 1:1 হবে, ম্যাগনিটিউড কি হবে 1:1, সেমই। নেক্সট দেখো 45, 45 কোশ্চেন একটু ইম্পর্টেন্ট, দেখো কি বলছে, এমি ভর সম্পন্ন একটি ইলেকট্রন স্থির অবস্থা থেকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে T1 সময়ে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, এমপি ভর সম্পন্ন একটি প্রোটন ও স্থির অবস্থা থেকে সুষম তড়িৎ ক্ষেত্রে T2 সময়ে ওই একই দূরত্ব অতিক্রম করে। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছি, ভেরি সিম্পল, আমরা কাইনেমেটিক্স ইকুয়েশন ইউজ করবো। দেখো তাহলে এস ইলেকট্রন, এসি ইলেকট্রন কত দূর যাবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়, তাহলে হাফ এ ইন্টু টিই স্কোয়ার হবে, টিই মানে কি ইলেকট্রনের যে সময়টা লাগছে, এটা এখানে T1 দিয়ে প্রকাশ করা হয়েছে, তো আমরা T1 এ লিখে দিই, ডাইরেক্ট T1 এ লিখে দিই, T1 স্কোয়ার। এবার দেখো অ্যাক্সিলারেশন মানে কি, ফোর্স ডিভাইডেড বাই মাস, তাহলে 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 ফোর্স কত এখানে বলো, ইলেকট্রিক ফোর্স কত হবে, ইলেকট্রিক ফোর্স কত হবে, সেম ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি ই হয় তাহলে আমরা কি বলতে পারি, ইলেকট্রনের আধান ই, ইলেকট্রন আধান আর প্রোটনের আধান সমান, তাহলে ই ই বাই এম, এই এমটা কিন্তু মাস অফ ইলেকট্রন ইন্টু টি স্কোয়ার হবে, এটা হচ্ছে T1 স্কোয়ার হবে, এটা হচ্ছে এস ই, হ্যাঁ, ইলেকট্রন যে দূরত্বটা অতিক্রম করছে। আর প্রোটন যে দূরত্বটা অতিক্রম করবে ভেবে দেখো, প্রোটন যে দূরত্বটা অতিক্রম করবে সেটা কি হবে এসপি, তাহলে সেটা কি হবে হাফ ইন্টু, এটা ই হবে মান তো সমান, ইন্টু এমপি ইন্টু T2 স্কোয়ার। তাহলে এই দুটোকে সমান করে দাও, তাহলে আমরা দেখবো যে T1 আর T2 বাই T1 এর রেশিও কি হবে, এই দুটো যদি আমরা সমান করি, দুটো তো সমান দূরত্ব অতিক্রম করেছে, কোশ্চেনের কন্ডিশনেই বলা রয়েছে, তাহলে এসি ইকুয়াল টু এসপি, তাহলে হাফ ইন্টু দেখো ই আপন এমপি ইন্টু T2 স্কোয়ার ইকুয়াল টু এসপি মানে কত, হাফ ইন্টু দিস ইজ এসি, আচ্ছা এদিকে এসপি এদিকে এসি, তাহলে এসপি ই বাই এমপি ইন্টু T2 স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু ই বাই এমই ইন্টু T1 স্কোয়ার। তাহলে কি কাটবে, বাস ই বাই 2 কেটে যাবে, তাহলে T2 স্কোয়ার বাই এমপি ইকুয়াল টু T1 স্কোয়ার বাই এমই। তাহলে আমার দরকার কি, আমার দরকার হচ্ছে যে T2 আপন T1, তাই তো, তাহলে এটা নিয়ে আস, তাহলে T2 স্কোয়ার আপন T1 স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এমপি আপন এমই, এমপি আপন এমই, ওকে। তাহলে T2 আপন T1 কি তো কত হবে বলো, স্কোয়ার রুট হয়ে যাবে এমপি আপন এমই, এমপি আপন এমই, এমপি আপন এমই, রুট ওভার এমপি আপন এমই, অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেল, ভেরি সিম্পল কোশ্চেন, একটু তোমাদেরকে জাস্ট কাইনেমেটিক্স ইকুয়েশনটার সঙ্গে ট্যালি করে করতে হবে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নম্বর 46, কোশ্চেন নম্বর 46 খুবই ইম্পর্টেন্ট, বাট ডায়াগ্রামটা হলেই হবে। দেখো আমি বলেছিলাম যে বিভিন্ন ধরনের আধানের সাম্যাবস্থা কিরকম হয় সেটা দেখবে তোমরা, আমি ডিসকাস করেছিলাম যখন আমরা ইলেকট্রিক ফোর্স পড়িয়েছিলাম, কুলম্বের সূত্র যখন পড়িয়েছিলাম। এখানে দেখো তিনটে আধান বলা আছে, x সমান 0, x সমান a আর x সমান 2a। তাহলে এটি আমরা x সমান 0 পয়েন্ট বলি, এটি আমরা x সমান a পয়েন্ট বলি, আর এটি আমরা x সমান 2a পয়েন্ট বলি। এই তিনটে পয়েন্টে আধান রয়েছে 4q - q প্লাস 4q, 4q - q আর হচ্ছে প্লাস 4q, ওকে। বলছে কেবলমাত্র -q আধান সুস্থির সাম্যাবস্থা থাকবে, কোনো আধানের সাম্যে থাকবে না, সব আধান অস্থির সাম্যে থাকবে, সব আধান সুস্থির সাম্যে থাকবে। আমি বলে দিয়েছিলাম দেখো, যদি তিনটে আধানই ফ্রি হয়, তিনটে আধানে যদি ফ্রি চার্জ হয় তাহলে চিন্তা ভাবনার কোনো প্রয়োজনই নেই, তিনটে আধানে যদি ফ্রি চার্জ হয় তাহলে সবসময় পুরো সিস্টেমটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। দেখার প্রয়োজন কখন হয়, দেখার প্রয়োজন কখন হয় না, যখন এই দুই প্রান্তের দুটো আধান এরা বাউন্ড চার্জ হয়, এরা বদ্ধ থাকে, তখন মাঝখানের আধানটা আমরা দেখি যে সুস্থিরে নাকি অস্থিরে রয়েছে। কিন্তু যখন তিনটে আধানই মুক্ত আধান, তখন অবশ্যই তিনটে আধানের প্রকৃতিও সেম হবে না, জানো, একটা আধানকে অবশ্যই অপোজিট নেচারের হতে হবে, এবং যে ইকুইলিব্রিয়ামটা হবে অলরেডি আনস্টেবল ইকুইলিব্রিয়াম হবে, মানে সব আধানেই সব আধানে অস্থির সাম্যাবস্থায় হবে। অপশন সি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট, যে সব আধানে কি হবে, অস্থির সাম্যে থাকবে, ওকে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই, লাস্ট আমাদের এটা হচ্ছে লাস্ট স্লাইড, তাই তো। আচ্ছা এখানে অনেকগুলো কোশ্চেন রাখা হয়ে গেছে, এগুলো তো অলরেডি ডিসকাস করে ফেলেছি আমি, একটু আমার যেগুলো ডিসকাস হয়ে গেছে ডিলিট মেরে দিই। আমরা কত দূর অব্দি ডিসকাস করলাম,
47 অবধি, 46 অবধি ডিসকাস করে ফেলেছি অলরেডি। তো 46 অবধি আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। ওকে, আমাদের 47, 48, 49, 50 বাকি রয়েছে। তাহলে আমাদের এই টেস্টের যে 25টা কোয়েশ্চেন দিয়েছিলাম সেগুলো হয়ে যাবে। ওকে, তাহলে দেখো প্রথমে 47, কোয়েশ্চেন নাম্বার 47, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বুঝতে পারছো একটু কোয়েশ্চেনটা ক্যালকুলেশন লেন্দি হতে পারে, কারণ এই যে ব্র্যাকেটে লেখা আছে IIT 89। তাহলে দেখো কি বলছে, দুটি সমান, এরকম ভয় পাওয়ার কিছু নেই যে আইআইটিতে পড়েছে বলে, ঠিক আছে। দেখো ব্যাপার হচ্ছে আমাদের কনসেপ্টটা নিয়ে ব্যাপার, যে কনসেপ্টটা আমাদের প্রয়োজন, সেটা আইআইটি পড়েছে নাকি জেই মেনে পড়েছে নাকি জেই অ্যাডভান্সে পড়েছে, সেই সব নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। মেন কনসেপচুয়াল কোয়েশ্চেন করতে হবে। দুটি সমান ঋণাত্মক আধান মাইনাস কিউ, ঠিক আছে, ওয়াই অক্ষের উপর 0,a এবং 0,-a এই দুটো বিন্দুতে রয়েছে। দেখো তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা 0,0 বিন্দু বলি, ঠিক আছে, দুটি সমান ঋণাত্মক আধান মাইনাস কিউ, তাহলে এই পয়েন্টটা মনে করি 0,a বলছি ওয়াই অক্ষের উপর, এইদিকে একটা পয়েন্ট হবে 0,-a, দুটোই মাইনাস আধান, ঋণাত্মক আধান, মাইনাস কিউ, ঠিক আছে। এবারে কি বলছে, এক্স অক্ষের উপর অবস্থিত 2a,0 বিন্দুতে, তাহলে এইদিকে এক্স অক্ষের উপর অবস্থিত এইখানে 2a,0 বিন্দুতে একটি মুক্ত আধান স্মল কিউ রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এটাকে সরল দলগতিতে দুলবে নাকি দুলবে না। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে এর উপরে ফোর্সটা, নেট ফোর্স, এটা প্লাস কিউ আছে, তাহলে মাইনাস কিউ একে কোন দিকে ফোর্স দেবে বলো, এদিকে ফোর্স দেবে। এই মাইনাস কিউ কিন্তু ফোর্স দেবে এইদিকে, ভেবে দেখো এদিকে ফোর্স দেবে। আমি ফর সিম্পলিসিটি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিলাম, এইটা এফ হলে এইটাও এফ হবে, কারণ কি দেখো ভেবে দেখো এই ডিস্টেন্সটা যা হবে, ভেবে দেখো এই ডিস্টেন্সটাও তাই হবে। তার কারণটা কি, এই ডিস্টেন্সটা হচ্ছে যে এ, এই ডিস্টেন্সটা হচ্ছে যে এ, আর এই ডিস্টেন্স হচ্ছে 2a। তাহলে বলে এটা যদি এ হয় আর এটা যদি এ হয়, 2a হয়, এটা যদি এ হয় এটাও যদি এ হয়, তাহলে এইটা কত হবে বলো, √2a² প্লাস স্কোয়ার, এটাও হবে √2a² প্লাস স্কোয়ার, তাই তো, মানে √5a হবে, তাই তো, এটা √5a হবে, এটা √5a হবে। আমি এখন লিখছি না, তার একটা কারণ আছে। এবারে দেখো কি বলছে, যে এই আধানটা কি অবস্থা হবে। এখন দেখো ঘটনাটা হচ্ছে যে এই আধানটার উপর নেট ফোর্স কত হবে নির্ণয় করি আমরা। এই কোণটা যদি মনে করো থিটা হয়, তাহলে এর উপরে যে ফোর্স কাজ করবে এইদিকে এফ, তার দুটো উপাংশ হবে। দেখো এইদিকে হয়ে যাবে আমাদের এফ সাইন থিটা, ভেবে দেখো, আর এইদিকে হয়ে যাবে তোমার এফ কস থিটা, সিমিলারলি ভেবে দেখো, এই এফটাকে যদি আমরা দুটো উপাংশে ভাগ করি, এইদিকে একটা হয়ে যাবে কি এফ সাইন থিটা, আর এইদিকে কি হবে এফ কস থিটা, তাহলে আলটিমেটলি কি হবে দেখো, এই যে এফ সাইন থিটা গুলো ক্যান্সেল হয়ে যাবে আর এফ কস থিটা গুলো অ্যাড হবে। তার মানে এর যে নেট ফোর্সটা হবে এই বিষয়ে তো সন্দেহের কোনো কারণ নেই, যে সেইটা হয়ে যাবে 2f cos θ। কিন্তু দেখো যদি এটা সরল দলগতিতে দুলতে থাকে এই বরাবর, যদি আচ্ছা সরল দলগতিতে দুলবেই, তার কারণ দেখো সরল দলগতি হবে কিনা সেটা পরে কথা, কিন্তু দলগতি হবে কেন বলো তো, কারণ দেখো এইটা তো অরিজিন, তাহলে এইদিকে ফোর্স কাজ করছে, তাহলে এইদিকে যখন এই ফোর্স কাজ করছে ভেবে দেখো, তাহলে এই কণাটা এই বরাবর আসবে, এইখানে অবধি, তারপর এইদিকে চলে যাবে, তখন আবার এইদিকে টানবে ফোর্স, আবার এদিকে চলে যাবে, তো এদিকে ফোর্স টানবে, কারণ এই মূল বিন্দুকে আমি এই ফোর্সটা সবসময় আছে, এর ডিসপ্লেসমেন্টের অপোজিটে যে ফোর্সটা তো আছে, কিন্তু এটা দলগতি হবে, কিন্তু সরল দলগতি হবে কিনা সেটা আমাকে প্রমাণ করতে গেলে আমাকে জানতে হবে যে এ প্রপোর্শনাল টু এক্স হচ্ছে কি হচ্ছে না। এই অপোজিট নেচারের যে ফোর্সটা আছে, এই ফোর্সটার জন্য তো বুঝতে পারছি কোনটা দলগতিতে দুলবে, মানে একবার এইদিকে আসবে একবার এইদিকে আসবে, কিন্তু সেই দলগতিটা সরল হবে কি হবে না সেটা তো ডিপেন্ড করবে ফোর্সটা এক্স এর সঙ্গে প্রপোর্শনাল কিনা। এক্স মানে এনি ডিস্টেন্স, কারণ দেখো এটা তো ম্যাক্সিমাম ডিস্টেন্স টু এর রয়েছে। এবার মনে করি যখন এই পজিশনে এসছে সেই মুহূর্তে আমি যদি ডিস্টেন্সটা এক্স ধরি, তাহলে দেখো আমি যদি ডায়াগ্রামটা একবার অঙ্কন করি, ওই জন্য আমি ওইখানে বললাম না, আমরা যে কোনো একটা পজিশন ধরবো, যে কোনো একটা পজিশন মনে করো হচ্ছে এটা এক্স, তাহলে এখান থেকে ডিস্টেন্স এক্স, এইটা মনে করো ম্যাক্সিমাম 2, তাহলে এটা এনি পজিশন এক্স, তাহলে যদি এনি পজিশন এক্স হয়, এটা ছিল এ, ভেবে দেখো এটাও ছিল এ, এটাতে কি থাকবে, আবার দেখো এটা যদি এক্স হয় তাহলে এটা হবে √a² প্লাস x², এইটাও হয়ে যাবে কি √a² প্লাস x²। এই মুহূর্তে এখানে যে আধানটা রয়েছে তার উপরে যে ফোর্সটা কাজ করছে বরাবর এফ, তাহলে এইখানে আছে কিউ, ভেবে দেখো এখানে আছে কিউ, এখানে মাইনাস কিউ, তাহলে এখানে হচ্ছে যে মাইনাস কিউ, এখানে হচ্ছে যে কিউ, তাহলে এর মধ্যে যা ফোর্স দেখো, ফোর্সের যে এক্সপ্রেশনটা সেটা q²/this, এটা স্কোয়ার হবে। তাহলে দেখো এই বরাবর যে নেট ফোর্সটা আমরা কত পেয়েছিলাম এফ কস থিটা, তাই তো, এই কোণটাও থিটা ছিল, এই কোণটাও থিটা ছিল, তাহলে এই বরাবর যে ফোর্সটা ছিল এফ নেট সেটা কি ছিল 2f cos θ। তাহলে এফ নেট আমাদের যে মানটা সেটা হচ্ছে ভেবে দেখো 2f cos θ। তাহলে এফ আর cos θ এর মানটা বসালে বুঝতে পারবে যে নেট ফোর্সটা
এটা এক্স এর সঙ্গে প্রপোর্শনাল কি না। তাহলে 2 ইন্টু দেখো এফ এর মানটা যদি আমরা বসাই তাহলে এফ এর মানটা কত হবে 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার আপন রুট ওভার অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে সিম্পল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে। ইন্টু ভেবে দেখো কস সেটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে এটা, তাহলে এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তার মানে দেখো আলটিমেটলি যে ফোর্সটা হচ্ছে সেটা হচ্ছে 1/4πε0 ইন্টু 2 কিউ স্কোয়ার ইন্টু এক্স আপন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তার মানে এফ নেট কিন্তু প্রপোর্শনাল টু এক্স হচ্ছে না, নিচে আরেকটা টার্ম আছে। এটা কখন হতো বলো দেখি সরল দোলগতি, যদি এই এক্সটা খুব স্মল হতো, মানে এইখান থেকে যদি খুব সামান্য ডিস্টেন্স হতো তাহলে কিন্তু এই ডিস্টেন্সে সরল দোলগতি হতো, তখন এক্স স্কোয়ারটাকে আমরা নেগলেক্ট করতে পারতাম। তাহলে এখানে কিন্তু দোলগতি হবে কিন্তু দোলগতিটা সরল দোলগতি হবে না। তার মানে কোন অপশনটা কারেক্ট হবে বলো, মূল বিন্দু সাপেক্ষে দোলগতি দুলবে কিন্তু তার সরল দোলগতি হবে না, অপশন ডি। আইটি কোশ্চেন একটু তো ট্রিক লাগাবেই ওরা, অনেকে এটাকে সরল দোলগতি করে দেবে, তার কারণ হচ্ছে যে বইতে অনেক সময় এই কোশ্চেনটা থাকে কিন্তু সেখানে লেখা থাকে যে মূল বিন্দু থেকে যে ডিস্টেন্সটা মানে যে সরণটা ঘটানো হচ্ছে সেটা খুবই স্মল, তাহলে এক্স যদি খুব ক্ষুদ্র হতো সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারতাম আরামসে। ঠিক আছে, আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেন নাম্বার, দেখো মাঝখানে একটা দুটো তো কোশ্চেন থাকবে এরকম, তোমরা যখন পরীক্ষা দেবে সেখানেও থাকবে, সব কোশ্চেন গুলো ওয়ান লাইনের কোশ্চেন থাকবে না, এক দুটো কোশ্চেন থাকবে এরকম টাফ। আর একটু টাফ সবসময় প্রিপারেশন নেওয়া ভালো, তোমরা যদি এই কোশ্চেন গুলোকে ভালো করে সলভ করতে থাকো তোমাদের যেই মেন এটার জন্য প্রিপারেশনটাও হয়ে যাবে ক্লাস 12টা। ঠিক আছে, আমি বারবারই এটা বলি। দেখো চিত্রে আহিত বস্তু থেকে নির্গত বলরেখা প্রদর্শিত হয়েছে, এ এবং বি বিন্দুর তড়িৎ ক্ষেত্র বলে যথাক্রমে ই এ এবং ইবি হলে এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব কত, দূরত্ব আর হলে তাহলে কোনখানে তড়িৎ ক্ষেত্র বললে বেশি হবে, এ না বি তে। আমি এটা দেখো একদম তড়িৎ বলরেখার যখন বৈশিষ্ট্য পড়েছিলাম তখনই এই এক্সাম্পলটা দিয়েছিলাম যে যদি এরকম ধরনের বলরেখা থাকে আর একটু আগেই আমি বললাম যে যেখানে বলরেখার ডেনসিটি বেশি থাকবে সেখানে তড়িৎ ক্ষেত্র বললে বেশি হবে। তাহলে এ বিন্দুতে দেখো ডেনসিটি বি বিন্দুর থেকে বেশি আছে, তাহলে ই এ গ্রেটার দেন ইবি। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি যে থিওরিটা পড়িয়েছি সেই থিওরিটা কতটা রেলিভেন্ট। তোমরা যে টেস্টগুলো দিচ্ছ সেই টেস্টগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কোয়েশ্চেনগুলোতে এমন কোনো কনসেপ্ট নেই যে কনসেপ্টগুলো আমি বলিনি ক্লাসে। ওকে, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমি ক্লাসে বলেছি, যেগুলো বিভিন্নভাবে আমরা এখানে অ্যাপ্লিকেশন করছি, বিভিন্নভাবে আমরা অ্যাপ্লাই করছি কনসেপ্টগুলোকে জাস্ট। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 49। কোয়েশ্চেন নাম্বার 49 কি রয়েছে, একটা বর্গক্ষেত্র রয়েছে, ভেবে দেখো একটা বর্গক্ষেত্র রয়েছে এবং সেই বর্গক্ষেত্রের কি হচ্ছে, সেই বর্গক্ষেত্রে কি হচ্ছে কিউ 2q 3q 4q আধান রয়েছে কৌণিক বিন্দুগুলোতে, কিউ 2q 3q এবং 4q। কথা কি না, কথা হচ্ছে যে বর্গক্ষেত্রের পি বিন্দুতে যে ক্ষেত্রফল বললো মানে মাঝখানে যে তড়িৎ ক্ষেত্রফল বললো তার অভিমুখ কোন দিকে হবে। এইখানে দেখো, এখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয়, দেখো এইখানে যে তড়িৎ ক্ষেত্রফল বললোটা হবে সেটা আধানের সঙ্গে তো সমানুপাতিক, তাহলে কিউ আধানের জন্য যদি ই হয় তাহলে 4q আধানের জন্য 4e হবে, তাহলে এইদিকে দেখো তড়িৎ ক্ষেত্রফল বললো 4e হবে, ভালো করে বুঝো। 2q এর জন্য এদিকে কত হবে 2e হবে। সিমিলারলি দেখো এই কিউ এর জন্য এদিকে ইলেকট্রিক ফিল্ড কত হবে ই হবে, আর এই 3q এর জন্য 3e হবে, কারণ ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র আধানের উপর আর ডিস্টেন্সের উপর নির্ভর করে। তাহলে যেহেতু ডিস্টেন্স গুলো সেম হচ্ছে সেন্টার অবধি, তাহলে এগুলো আমরা বলতে পারি কিউ এর জন্য যদি ই ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে 2q এর জন্য 2e হবে। এইবারে দেখো আলটিমেটলি কি হচ্ছে, ফাইনালি যদি তোমরা দেখো যে এইদিকে আছে 4e এইদিকে আছে 2e, তাহলে আলটিমেটলি লব্ধি 2e এইদিকে হবে, এই দুটোর লব্ধি। সিমিলারলি দেখো এদিকে আছে 3e এদিকে আছে e, তাহলে আলটিমেটলি লব্ধি এদিকে হবে 2e, তাহলে এইদিকেও 2e হচ্ছে, তাহলে দেখো এই মিড পয়েন্ট থেকে এইদিকেও হয়েছে 2e আর এইদিকেও হয়েছে 2e, তাহলে দুটোই সমান হয়, তাহলে এদের রেজাল্টেন্ট মাঝ বরাবর হবে অবশ্যই, তাহলে রেজাল্টেন্ট এই বরাবর হবে। তাহলে এই বরাবর মানে কোন বাহুটা রয়েছে দেখো ডিএ বা বিসি যাই বলে না কেন, ডিএ বা বিসির সমান্তরাল বা সিবির সমান্তরাল, দেখো সিবি থেকে এই বরাবর সিবির সমান্তরাল, তাহলে এইদিকে হবে নেট ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ, তাহলে সিবির সমান্তরাল মানে অপশন বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট দেখো কি বলছে কোশ্চেন নাম্বার 50 তে, না কে পরাবৈদ্যুতিক সম্পন্ন মাধ্যমে আর ব্যাসার্ধ বিশিষ্ট এবং সিগমা তলভাত্তি ঘনত্ব বিশিষ্ট একটি গোলকের নিকটস্থ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান। এটা হচ্ছে ভেরি সিম্পল কোশ্চেন, যে সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে বলে তোমরা হয়তো চিনতে পারছো না এক্সপ্রেশনটাকে, যদি এসআই পদ্ধতিতে দেওয়া থাকতো এক্সপ্রেশনটা চিনতে পারতে। এসআই পদ্ধতিতে সিম্পল সিগমা বাই এপসাইলন 0 হয়, তাহলে দেখো এখানে কত হবে, দেখো এমনিতে ইলেকট্রিক ফিল্ড কত হবে গোলকের জন্য 1/4πε0 ইন্টু q/r², কিন্তু যদি সিজিএস পদ্ধতিতে লিখে আমরা কি লিখি ইকে সেক্ষেত্রে আমরা কি লিখি বলো 1/k ইন্টু মানে এটা এপসাইলন 0 কে হতো, আর সিজিএস পদ্ধতিতে লিখলে 1/k ইন্টু q/r²,
তাহলে উপর নিচে যদি 4 পাই দিয়ে গুণ করি দেখো, তাহলে 4 পাই বাই কে ইন্টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার হবে কি হবে না? আর এই কিউ বাই 4 পাই আর স্কোয়ারটা তো সিগমা, তাহলে 4 পাই সিগমা বাই কে, 4 পাই সিগমা বাই কে, মানে অপশন এসআই পদ্ধতিতে হলে কিন্তু ডাইরেক্ট আমরা পেয়ে যাই। দেখো এসআই পদ্ধতিতে হলে কি হতো, এই যে কিউ 1 বাই এপসিলন কে ইন্টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার। ওকে, তাহলে এটা আমরা ডাইরেক্ট সিগমা লিখে দিতাম, তাহলে সিগমা বাই এপসিলন 0 কে, আর যদি কে 1 হয় তাহলে সিগমা বাই এপসিলন 0, সিম্পল। ওটা এটা তোমরা জানতে অলরেডি, সিগমা বাই এপসিলন 0 হবে শূন্য মাধ্যমে, আদার মাধ্যমে হলো সিগমা বাই এপসিলন 0 কে। কিন্তু এইখানে তোমরা এক্সপ্রেশনটা হয়তো খুঁজে পাচ্ছ না, আসলে এই কারণেই খুঁজে পাচ্ছ না। এটা সিজিএস পদ্ধতিতে করলে আমরা কি করি, 1 বাই কে করি সিম্পল আদার মাধ্যমে, কারণ 1 বাই 4 পাই এপসিলন 0টাকে 1 বসিয়ে দিই, তাহলে এই সমান কত হবে 1 বাই কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে এটাকে সিগমার টার্মসে প্রকাশ করতে গেলে একটা করে 4 পাই দিয়ে উপর নিচে গুণ করতে হচ্ছে, তার মানে অপশন এ উইল বি কারেক্ট। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটা কোশ্চেনের ইচ অ্যান্ড এভরি কোশ্চেনের ডিটেলস এক্সপ্লেনেশন আমি করেছি, কিন্তু আমি বলিনি যে এটা করে নেবে এটা হয়ে যাবে এরকম করে কিন্তু বলিনি। প্রত্যেকটা কোশ্চেনের স্টেপ বাই স্টেপ সলিউশন, ডিটেল সলিউশন তোমাদেরকে কিন্তু আমি করালাম। ওকে, অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হও, তোমাদের যদি ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা প্লেলিস্টে যেতে পারো, সেখানে দেখবে যে ভিডিও পর এবং চ্যাপ্টার ওয়াইজ আমি পড়াচ্ছি সেখানে মেন। আর টেস্ট সিরিজ যদি আমার কাছে নিতে চাও তাহলে অবশ্যই আমাকে যে নম্বরটা বললাম ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। আরও আমরা নেক্সট ক্লাসে টেস্ট 3 মানে টেস্ট 3টাও হয়ে গেছে, তার সলিউশনটা আমি করে দেবো। আর ওইদিকে আমাদের যেমন ইলেকট্রিক পোটেনশিয়াল পড়া চলছে, ওটা পড়া চলবে। ইলেকট্রিক পোটেনশিয়াল শেষ হলেই ইলেকট্রিক পোটেনশিয়াল উপরেও টেস্ট সিরিজ হবে। ওকে, তো আজকে এইটুকুই থাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।